21 মার্চ 2003। United States military forces captured Saddam Hussein alive. প্রাণঘাতী রাসায়নিক অস্ত্র তৈরি এবং আল কায়েদা সংশ্লিষ্টতার মিথ্যা অভিযোগ তুলে ইরাকে আক্রমণ চালায় মার্কিন বাহিনী। মাত্র 3 সপ্তাহের লড়াইয়ে 9 এপ্রিল সাদ্দাম হোসেন সরকারের পতন ঘটে এবং ইরাক দখল করে নেয় আমেরিকার সেনাবাহিনী এবং আমেরিকাপন্থী ইরাকের যে জনগণ আছে তারা। 9 এপ্রিল আনুষ্ঠানিকভাবে সাদ্দাম হোসেন সরকারের পতন ঘটলেও সাদ্দাম হোসেন ততদিনে পালিয়ে গেছেন তার 2 পুত্র সহ, এবং পালিয়ে থাকা সাদ্দাম হোসেনের নেতৃত্বে তার বিশ্বস্ত অনুগত একদল লোক ইরাকের বিভিন্ন জায়গায় গেরিলা স্টাইলে চোরাগোপ্তাভাবে যুদ্ধ চালায় যেতেছে, যার কারণে 9 এপ্রিল সাদ্দাম হোসেন সরকারের পতন ঘটলেও আমেরিকা বা আমেরিকাপন্থী ইরাকের যে জনগণরা ছিল তারা এটাকে নিজেদের বিজয় ভাবতে পারতেছিল না যতক্ষণ পর্যন্ত না তারা সাদ্দাম হোসেনকে ধরতে পারে। সারপ্রাইজিংলি তারা যতই চেষ্টা করুক, সিআইএ এর সবচেয়ে দক্ষ অফিসাররা চেষ্টা করেও, মার্কিন সেনাবাহিনী দিন রাত চেষ্টা করলেও কোনোভাবেই সাদ্দাম হোসেন বা তার 2 পুত্রকে খুঁজে বের করতে পারতেছিল না। যুদ্ধ শেষ হয় 9 এপ্রিল, কিন্তু দেখা গেল সাদ্দাম হোসেনকে খুঁজে পেতে তাদের অপেক্ষা করতে হয় 2003 সালের ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ প্রায় 9 মাস। এই 9 মাসে সাদ্দাম হোসেনকে ধরতে যে অবিশ্বাস্য এক সামরিক গোয়েন্দা কার্যক্রম ইরাক জুড়ে আমেরিকান সেনাবাহিনী চালায় যায়, এটা এক কথায় অবিশ্বাস্য। আপনার শুনলে মনে হবে হলিউডের যে কোনো থ্রিল সিনেমাও এটার কাছে আসলে কিছুই না। সাদ্দামের পতনের পর কিভাবে আমেরিকান সেনাবাহিনী বা সিআইএ সাদ্দাম হোসেনকে গ্রেফতার করলো, এই বিষয়টাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। সেই গল্পটাই আমি আজ আপনাদেরকে বলবো। হোপফুলি ভিডিওটা ইন্টারেস্টিং হবে। বাট মূল ভিডিওতে যাওয়ার আগে একটু বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এবারে চলেন মূল আলোচনায় যাই। সাদ্দাম হোসেনের এই যে যুদ্ধে পরাজয় এবং শেষ পর্যন্ত নির্বংশ হয়ে যাওয়া, এটা বোঝার জন্য প্রথমে আমাদেরকে সাদ্দাম হোসেনের উত্থান এবং তার রাজনৈতিক যে জীবন সেটাকে আগে বুঝতে হবে। অর্থাৎ কেন সাদ্দাম হোসেন আমেরিকার শত্রুতে পরিণত হলেন, এই ব্যাপারটা আমরা আগে ডিসকভার করব। তো সাদ্দাম হোসেনের ছোটবেলাটা দিয়ে শুরু করি। সাদ্দাম হোসেনের ছোটবেলাটা খুব একটা সুখকর ছিল না। একটা ট্র্যাজিক চাইল্ডহুড বলতে যা বোঝায়, সাদ্দাম হোসেনের ক্ষেত্রে ব্যাপারটা তাই ছিল। উনি যখন মাতৃগর্ভে, তখন ওনার বাবা মারা যান। ওনার জন্মের পর ওনার মা অন্য একজন পুরুষকে বিয়ে করেন এবং ওনার ছোটবেলাটা কাটে সেই সৎ বাবার কাছে। বাট ওনার সৎ বাবা মানুষ হিসেবে খুব একটা ভালো ছিলেন না, একজন অ্যাবিউসিভ বদমাশ প্রকৃতির লোক ছিলেন। ছোটবেলা থেকেই সাদ্দাম হোসেনের উপর উনি বিভিন্নভাবে শারীরিক এবং মানসিক নিপীড়ন নির্যাতন চালান। এক পর্যায়ে সৎ বাবার অত্যাচার নির্যাতন থেকে বাঁচতে তার বাড়ি থেকে পালিয়ে চলে আসেন ইরাকে বাগদাদ শহরে তার মামা খাইরুল্লাহ তালফার বাসায়। তার মামা খাইরুল্লাহ তালফা ইরাকের সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অবস্থাপন্ন মানুষ ছিলেন। ভাগ্নের এই দুর্দিনে মামা হিসেবে তিনি তার যথাযথ দায়িত্বটাই পালন করেন। সাদ্দাম হোসেনের থাকা খাওয়া থেকে শুরু করে পড়াশোনা সবকিছু ব্যবস্থা করেন এবং এক সময় তিনি তার মেয়েকে সাদ্দাম হোসেনের কাছে বিয়েও দেন। অর্থাৎ সাদ্দাম হোসেনের প্রথম স্ত্রী ছিলেন তার মামাতো বোন। যেহেতু পড়াশোনা উনি ভালো ছিলেন, স্কুল কলেজে স্বাভাবিকভাবেই খুব ভালো রেজাল্ট করেন এবং তারপর উচ্চশিক্ষার জন্য ইরাকি ল স্কুলে আইন বিষয়ে ভর্তি হন 1955 সালে। তখন সাদ্দাম হোসেনের বয়স 18 বছর। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরপরই তিনি রাজনীতিতে জড়ায় পড়েন এবং এক পর্যায়ে ইউনিভার্সিটি থেকে ড্রপ আউট হয়ে যান। এখন কেন একজন মেধাবী ছাত্র রাজনীতির কারণে তার পড়াশোনা ছেড়ে দিলেন, এই ব্যাপারটা বুঝতে হইলে সেই সময়ে ইরাকের রাজনীতিতে যে ঘটনাবহুল কিছু ঘটনা ঘটে, এই বিষয়টা আগে আমাদেরকে বুঝতে হবে। আপনারা যারা আমার মুয়াম্মার গাদ্দাফিকে নিয়ে করা ভিডিওটা দেখেছেন তারা এই ব্যাপারটা আরো ভালো রিলেট করতে পারবেন। মুয়াম্মার গাদ্দাফি মূলত মিশরের তৎকালীন প্রেসিডেন্ট জামাল আবদেল নাসেরের দ্বারা অনুপ্রাণিত ছিলেন। তৎকালীন সময়ে মিশরের রাজা ছিলেন কিং ফারুক, যিনি ছিলেন পশ্চিমাদের অনুগত একজন দাসের মতন, এবং মানুষজন ধরে নিয়েছিল যে আজীবন হয়তো তাদের পশ্চিমাদের দাস হয়ে থাকতে হবে। ঠিক সেই সময়ে জামাল আবদেল নাসের একটা সেনা বিদ্রোহ করেন এবং মিশরের রাষ্ট্র ক্ষমতা দখল করেন। সেই সঙ্গে মিশরের জাতীয়তাবাদী বা আরব জাতীয়তাবাদী ধারা তৈরি করেন 1952 সালের দিকে। এই ব্যাপারটাই সেই সময় শুধু মিশর না, আশেপাশের যত আরব রাষ্ট্র ছিল সকল রাষ্ট্রের তরুণদেরকে এই ব্যাপারটা ব্যাপকভাবে অনুপ্রাণিত করে। কারণ আরব দেশের বেশিরভাগ দেশের ভাগ্য, তরুণ প্রজন্মের অবস্থা প্রায় একই রকম ছিল। প্রত্যেকটা দেশেই পশ্চিমা বিশ্বের অনুগত হয় রাজা, না হয় প্রেসিডেন্ট, না হয় কোনো একজন শাসক থাকতো। তাদের দেশে থাকা বিপুল পরিমাণ তেল সম্পদ যা ছিল এগুলি পশ্চিমারাই দখল করে নিয়ে যেত। টাকা পয়সা সব পশ্চিমারা ভোগ করত। সামান্য কিছু হয়তো তারা ওই রাজা বা শাসককে দিত, যেটা দিয়ে মানুষের ভাগ্যের আসলে কোনো পরিবর্তন ঘটতো না। দিন শেষে দেশের মানুষ গরিবই থাকতো, রাজারা হয়তো বিলাসবহুল জীবনযাপন করতেন। জামাল আবদেল নাসের প্রথম এই ধারাটা ভেঙে দেন। তার দ্বারা লিবিয়াতে মুয়াম্মার গাদ্দাফি যেমন অনুপ্রাণিত হয়েছিলেন, একইভাবে অনুপ্রাণিত
হয়েছিলেন ইরাকের একদল যুবক, যাদের মধ্যে উল্লেখযোগ্য দুইটা নাম। একজন হচ্ছেন আব্দুল করিম কাসেম, আরেকজন হচ্ছেন আব্দুস সালাম আরিফ। এই দুইজন মিলে একটা সেনা বিদ্রোহ করেন। বিদ্রোহের মাধ্যমে তৎকালীন ইরাকের যে রাজা অর্থাৎ কিং ফয়সাল তাকে ক্ষমতাচ্যুত করেন এবং ইরাকের শাসনভার নিজেদের হাতে তুলে নেন। সেই সময় বিপ্লবে নেতৃত্ব দেয়া আব্দুল করিম কাসেম হন প্রেসিডেন্ট আর আব্দুস সালাম আরিফ হয়ে যান প্রধানমন্ত্রী। তারা যে স্বপ্ন নিয়ে অর্থাৎ জামাল আব্দুল নাসেরের মতন করে ইরাককে গঠন করবেন, এই স্বপ্ন নিয়ে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা দখল করলেও আসলে প্রকৃতপক্ষে সেগুলি তারা করতে পারতেছিলেন না, বরং নিজেরাই বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়ায় যাইতেছিলেন। এদিকে পশ্চিমা বিশ্বের একটা ক্ষোভ তো ছিলই, যেহেতু পশ্চিমাপন্থী রাজাকে তারা সরাই ফেলছে। তো সব মিলায়ে দেশের মধ্যে আরেকটা অস্থিরতা তৈরি হয় এবং সেই সময়ে সিআইএ যোগাযোগ করে ইরাকের বাথ পার্টির সঙ্গে। এই বাথ পার্টির রাজনীতিতে যুক্ত ছিলেন সাদ্দাম হোসেন। সময়টা 1959 সাল। এই বাথ পার্টির জন্ম সিরিয়াতে। সিরিয়াতে এটা খুব পাওয়ারফুল একটা পার্টি হইলো, ইরাকে খুব দুর্বল একটা পার্টি। আনুমানিক 300 থেকে 400 সদস্য ছিল তাদের, যাদের মধ্যে একজন সাদ্দাম হোসেন। 1959 সালে বাথ পার্টির মাধ্যমে সিআইএ একটা কু করার চেষ্টা করে, যেখানে তারা তৎকালীন যে প্রেসিডেন্ট ছিলেন ইরাকের আব্দুল করিম কাসেম তাকে হত্যা করবে। প্ল্যান অনুযায়ী বাথ পার্টির কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা, যারা বিশেষ করে আর্মি থেকে ট্রেনিং প্রাপ্ত ছিলেন এবং ভালো শুটার ছিলেন, গুলি করতে পারতেন, এইরকম একদল মানুষ 12 জনের নেতৃত্বে একটা টিম গঠন করে যে তারা একদিন গিয়ে আব্দুল করিম কাসেমকে গুলি করবে। এই দলে একজন সদস্য ছিলেন সাদ্দাম হোসেন, কিন্তু উনি সরাসরি শুটার বা নেতৃস্থানীয় কেউ ছিলেন না। তিনি জাস্ট পেছনে অস্ত্র নিয়ে থাকবেন ব্যাকআপ সোর্স হিসেবে, যেন আশেপাশে যদি কেউ কোনো সমস্যা করে সেই ক্ষেত্রে তিনি যেন গুলি চালাইতে পারেন। প্রেসিডেন্টের গাড়িকে ফলো করে তার গাড়ির কাছে আসা হয় এবং এই সময় সাদ্দাম হোসেন অতি উৎসাহী হয়ে, যদিও তার গুলি চালানোর কথা ছিল না, কিন্তু তিনি অ্যাম্বুশ করা শুরু করেন, ফায়ার করা শুরু করেন। এবং যেহেতু তিনি অতটা ট্রেন ছিলেন না, যার ফলে পুরো প্ল্যানটা ভেস্তে যায়। উল্টাপাল্টা গুলি গিয়ে লাগে প্রেসিডেন্টের বদলে প্রেসিডেন্টের গাড়ির ড্রাইভার মারা যান। প্রেসিডেন্ট কিছুটা আহত হইলেও শেষ পর্যন্ত পালায় যান এবং নিজের জীবন বাঁচায় ফেলেন। এরকম একটা ব্যর্থ কুয়ের পরে বাথ পার্টির কি অবস্থা হইতে পারে জাস্ট চিন্তা করেন। বাথ পার্টির বেশিরভাগ মানুষ বিভিন্ন জায়গায় পালায় চলে যান, এর মধ্যে সাদ্দাম হোসেন ছিলেন। যেহেতু বাথ পার্টির জন্ম মূলত সিরিয়াতে, যেটা হয় সাদ্দাম হোসেনও পালায় সিরিয়াতে চলে যান। এইদিকে দেশের মধ্যে যেহেতু প্রেসিডেন্টকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, এটা একটা রাষ্ট্রদ্রোহী অপরাধ। তো সকল মিডিয়াতে, পত্র পত্রিকা বা নিউজ চ্যানেল যেগুলো ছিল, এখানে বিভিন্নভাবে সাদ্দাম হোসেন কতটা খারাপ, তিনি কতটা সন্ত্রাসী, তিনি কতটা উগ্রপন্থী এবং ছোটবেলা থেকে তিনি বিভিন্ন অস্ত্রের ট্রেনিং নেন, উনি একজন দুর্ধর্ষ সন্ত্রাসী, এই টাইপের জিনিসপত্র প্রচার করা শুরু করে। বাট এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট ঘটে। দেখেন, সাদ্দাম হোসেন কিন্তু অলরেডি পালায় আছেন সিরিয়াতে। এর মধ্যে এই যে সাধারণ মানুষের কাছে পত্র পত্রিকা সাদ্দাম হোসেন নামটাই বারবার আসে, যদিও উনি আসলে এই প্ল্যানের কেউ ছিলেন না বা খুব একদম মুখ্য ভূমিকায় কেউ ছিলেন না, কিন্তু মানুষের কাছে বারবার সাদ্দাম হোসেনের নামটাই আসতে থাকে। বাট যেটা হয়, যেহেতু কিং ফয়সালের পতনের পর যে এক্সপেকটেশন মানুষের ছিল আব্দুল করিম কাসেম বা তার সরকারের প্রতি, যেহেতু তারা এই জিনিসটা পূরণ করতে পারে নাই, তাই মানুষজনের কাছে আসলে সাদ্দাম একজন হিরো হয়ে যান সাধারণ মানুষের কাছে। কারণ সবাই জানতো যে তিনি হত্যার পরিকল্পনা করছেন বা এই টাইপের একটা ব্যাপার। 1959 সালে তিনি সিরিয়াতে পালায় গেল, খুব বেশি দিন সিরিয়ায় থাকেন না, তিনি চলে যান পরবর্তীতে মিশরে। কারণ সেই সময় মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের তাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছিলেন। এভাবে তিনি 1959 থেকে 1963 পর্যন্ত মিশরে অবস্থান করেন এবং জানা যায় সেই সময় মিশরের যে আমেরিকান দূতাবাস ছিল, সেখানে সাদ্দাম হোসেন নিয়মিত যাতায়াত করতেন এবং সিআইএ বিভিন্ন অফিসারদের সঙ্গে তার গোপন যোগাযোগ ছিল। কারণ সাদ্দাম হোসেনকে অ্যাকচুয়ালি সিআইএ বা আমেরিকা পছন্দ করতে এবং আস্থাভাজন মানুষ হিসেবেই মনে করতো। 1963-তে এসে একটা বিশেষ ঘটনা ঘটে। ওই যে দুইজন মিলে বিপ্লবটা প্রথম করে, অর্থাৎ আব্দুল করিম কাসেম যিনি প্রেসিডেন্ট আর আব্দুল সালাম আরিফ উনি তো প্রধানমন্ত্রী, এই দুজনের মধ্যে একটা আদর্শগত এবং রাজনৈতিক ক্ষমতা নিয়ে একটা ক্ল্যাশ তৈরি হয়। এই ক্ল্যাশের ফলে প্রধানমন্ত্রী যিনি ছিলেন অর্থাৎ আব্দুল সালাম আরিফ, তিনি আবারও বাথ পার্টির সঙ্গে যোগাযোগ করেন এবং বলেন যে আব্দুল করিম কাসেমকে ক্ষমতাচ্যুত করতে হবে। ফাইনালি 1963-তে আবারও একটা বিপ্লব হয় এবং এই বিপ্লবে বাথ পার্টির সহযোগিতা নিয়ে আব্দুল সালাম আরিফ তৎকালীন প্রেসিডেন্ট আব্দুল করিম কাসেমকে ক্ষমতাচ্যুত করে এবং বাথ পার্টি তখন মোটামুটি একটু সরকারের পৃষ্ঠপোষকতা পায়, একটু লাইমলাইটে আসে এবং তারা স্বাভাবিকভাবে যে রাজনৈতিক কার্যক্রম আছে সেটা পরিচালনা করা শুরু করে। স্বাভাবিকভাবে এই সময় সাদ্দাম হোসেনও মিশর থেকে ইরাকে ফেরত আসেন এবং বাথ পার্টির রাজনীতি করতে থাকেন। বাট এই ভালো সময়টা 1 বছরের বেশি স্থায়ী হয় নাই। 1964-তে এসে আবারও বাথ পার্টির সঙ্গে যে প্রধানমন্ত্রী ছিলেন আব্দুল সালাম আরিফ, তার আবার কিছু মতবিরোধ হয় এবং এই মতবিরোধের ফলে আবারও সেই পুরনো প্রেসিডেন্টকে হত্যা পরিকল্পনা যে মামলাটা, এটা সামনে এনে বাথ পার্টির অনেক নেতাকে গ্রেফতার করা হয়। এর মধ্যে সাদ্দাম হোসেনও ছিলেন। অর্থাৎ 63-তে ইরাকে ফেরত আসেন, 64-তে আবারও গ্রেফতার হন এবং কারাগারে থাকেন প্রায় 2 বছর। 1966 সালে কারাগার থেকে তিনি পালায়ে যান। পালায়ে গিয়ে আবারও একইভাবে তিনি সিরিয়াতে আশ্রয় গ্রহণ করেন। এইদিকে আরেকটা ঘটনা ঘটে, ইরাকের তৎকালীন যে প্রধানমন্ত্রী আব্দুল সালাম আরিফ, উনি আবার একটা রহস্যময় বিমান দুর্ঘটনায় মারাও যান এবং পরবর্তীতে তার স্থলাভিষিক্ত হন তার ভাই আব্দুর রহমান আরিফ। এবং তখনও বাথ পার্টি আলটিমেটলি তাদের রাজনৈতিক কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয় বা গোপনে করতে বাধ্য হয়, কারণ ওই যে আব্দুর রহমান আরিফ বা আব্দুল সালাম আরিফ, এরাও কেউ বাথ পার্টিকে পরে পছন্দ
পছন্দ করতো না বা তাদেরকে ক্ষমতা শেয়ার করা যে ব্যাপারটা তারা এটা চাচ্ছিল না। এইভাবে করে বছর দুয়েক কাটে। সাদ্দাম হোসেন আবারও সেই সিরিয়ায় পলাতক। এদিকে 1968-তে বাথ পার্টির সেই সময় নেতৃত্বে ছিলেন আহমেদ হাসান আল বাকর। তার নেতৃত্বে একটা কু হয় এবং প্রধানমন্ত্রী আব্দুর রহমান আরিফকে ক্ষমতাচ্যুত করে এবার ক্ষমতা দখল করে নেয় ইরাকের বাথ পার্টি এবং সেই সময় স্বাভাবিকভাবেই প্রেসিডেন্ট হন বাথ পার্টির প্রধান আহমেদ হাসান আল বাকর। সাদ্দাম তো তখনও সিরিয়াতেই ছিল, তাকে ছাড়াই বিপ্লব হয় এবং বিপ্লবের পরে তিনি দেশে ফেরত আসেন, ইরাকে ফেরত আসেন। কিন্তু তিনি যেহেতু বিপ্লবের নেতৃত্বে কেউ ছিলেন, তো তখনও তিনি আসলে নো বডি। এবং সেই সময় ওই বিপ্লবের নেতৃত্বে যে ছিলেন আহমেদ হাসান আল বাকর, তিনি প্রেসিডেন্ট হন আর তাকে বিপ্লবে সবচেয়ে বেশি সহযোগিতা করা আব্দুর রাজ্জাক আল নাইফ প্রধানমন্ত্রী হন এবং এইভাবে করে তারা আবার ইরাকের রাষ্ট্র ক্ষমতা পরিচালনা শুরু করে 1968-তে। বাট বছরখানেক না ঘুরতেই যে প্রধানমন্ত্রী ছিলেন আব্দুল রাজ্জাক আল নাইফ, প্রথমে তিনি প্রেসিডেন্ট আল বাকরের পক্ষে থাকলেও বছরখানেক ঘুরতেই তিনি প্রেসিডেন্টের বিরুদ্ধে আবার একটা ষড়যন্ত্র করেন, একটা কু করার পরিকল্পনা করেন। সামাও সাদ্দাম হোসেন এটা ধরে ফেলে। দেখেন তখনও কিন্তু তিনি তেমন গুরুত্বপূর্ণ কেউ না, জাস্ট দলের একজন কর্মী বা একজন নেতা। সামহাও সাদ্দাম হোসেন এটা ধরে ফেলে এবং কথিত আছে সাদ্দাম হোসেন একরকম আব্দুল রাজ্জাক আল নাইফের মাথায় বন্দুক ধরে ইরাকের একটা এয়ারপোর্টে নিয়ে গিয়ে তুরস্কের একটা ফ্লাইটে তুলে দেন। এখন এই যে প্রেসিডেন্টের বিরুদ্ধে একটা কু করার চেষ্টা, এটাকে রুখে দেওয়ার মাধ্যমে সাদ্দাম হোসেন আসলে ইরাকের যে সেই সময় প্রেসিডেন্ট আহমেদ হাসান আল বাকর তার বিশ্বস্ত হয়ে যান এবং আহমেদ হাসান আল বাকর তাকে তার ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করে। এই প্রথমবারের মতন প্রকাশ্যে এত বড় পদে সাদ্দাম হোসেন আসলে গেলেন এবং একজন হিরো হিসেবে তিনি ভাইস প্রেসিডেন্ট হইলেন। সাদ্দাম হোসেনের বয়স তখন মাত্র 32 বছর, একজন তরুণ নেতা যিনি আবার একটা ব্যর্থ বিপ্লবের কারণে দেশ জুড়ে মানুষের কাছে খুব জনপ্রিয়। এই মানুষটা যখন ভাইস প্রেসিডেন্ট হইলেন, দেখা গেল ফ্রন্টে বা যদিও দেখানো ছিল মূল প্রেসিডেন্ট আল বাকর, কিন্তু দেখা গেল সকল ধরনের সিদ্ধান্ত পেছন থেকে সাদ্দাম হোসেনই নিচ্ছেন এবং সাদ্দাম হোসেনকে দেশের মানুষ পছন্দ করা শুরু করলো। এটার কিছু কারণও আছে। উনি 1969-এ ভাইস প্রেসিডেন্ট হন এবং 1969 থেকে 1974 সালের মধ্যে তিনি অসাধারণ কিছু কাজ করেন। প্রথমত, দীর্ঘদিন ধরে ইউকে বা অন্যান্য পশ্চিমা দেশগুলির দখলে থাকা ইরাকের যে তেল গ্যাস ক্ষেত্রগুলি সেগুলিকে জাতীয়করণ করেন। সেই সময় তেলের দাম আবার হুট করেই খুব বৃদ্ধি পায় এবং বিপুল পরিমাণ তেল সম্পদের টাকাটা উনি কোনো দুর্নীতিতে বা ব্যক্তিগত ভোগবিলাসে ব্যয় না করে সত্যিকার অর্থে মানুষের কল্যাণে খরচ করা শুরু করেন। যেমন তিনি সবার জন্য ফ্রি এডুকেশন, ফ্রি হেলথ কেয়ার, সবার জন্য বাসা বাড়ি বানানো, হাউজিং এর ব্যবস্থা করা, এগুলি করেন। সাবসিডাইজ মূল্যে খাবার দাবার দিতেন মানুষজনকে, জিনিসপত্রের দাম অনেক কম ছিল। এছাড়াও শুধুমাত্র তেলের উপর যেন ডিপেন্ড করে থাকতে না হয়, এই জন্য তিনি কৃষি খাতে, হাউজিং এ, সার কারখানা, পেট্রোকেমিক্যাল প্রোডাক্টস, এই সমস্ত অনেক বিষয়ে বিনিয়োগ করেন, রাস্তাঘাটের প্রভূত উন্নয়ন করেন। সব মিলায় এই 5টা বছর বলতে পারেন সাদ্দাম হোসেন এবং ইরাকবাসীর জীবনের একটা স্বর্ণ যুগ ছিল, অর্থাৎ 1969 থেকে 1974। এবং তিনি যদিও ভাইস প্রেসিডেন্ট ছিলেন, বাট মানুষের মধ্যে সত্যিকারের হিরো সেই সময় সাদ্দাম হোসেনই ছিলেন এবং বিশেষ করে নারীদের মধ্যে। কারণ তৎকালীন আরব সমাজ খুবই কনজারভেটিভ ছিল, তারা নারীদের পড়াশোনা বা অন্যান্য বিষয়ে কাজ করার বিষয়ে খুব একটা অনুপ্রাণিত করতো না। বাট সাদ্দাম এসে বিভিন্ন ধরনের পলিসি দেন যেগুলির মাধ্যমে নারীরা পড়াশোনার সুযোগ পায়, কাজে কর্মের সুযোগ পায় এবং ওমেন এম্পাওয়ারমেন্ট হয়। এবং এই সমস্ত উদ্যোগের কারণে পশ্চিমা বিশ্ব তাকে পছন্দ করা শুরু করে, বিশেষ করে আমেরিকা এবং ইউরোপের দেশগুলি। সমস্যা হলো 1974-এ এসে সাদ্দাম হোসেন নিজের কিছু ভুল আছে এবং আভ্যন্তরীণ রাজনৈতিক পরিমণ্ডলে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে, যার কারণে আবারও সাদ্দাম হোসেন বেশ বিপদে পড়ে। সেটা হলো 1974-এ সাদ্দাম হোসেন কিছু চুক্তি করেন রাশিয়ার সঙ্গে অস্ত্র এবং যুদ্ধ বিমান কেনার, যেটা স্বাভাবিকভাবেই আমেরিকা খুব ভালো চোখে নেয় না। দ্বিতীয়ত, ইরাক আর ইরানের কিছু বর্ডার ডিসপিউট ছিল, সীমান্তগত কিছু সমস্যা ছিল, একজন এক একজনের বিভিন্ন এলাকা দাবি করত। ইরান সরাসরি ইরাকের সঙ্গে যুদ্ধ না করে ইরাকের ভেতরে থাকা যে কুর্দিশ জনগোষ্ঠী আছে, যারা নিজেদের স্বাতন্ত্র শাসন চাইতো, নিজেদের দেশ চাইতো, তাদেরকে টাকা পয়সা এবং অস্ত্র দেওয়া শুরু করে এবং কুর্দিরা ইরাকের বিভিন্ন জায়গায় বিভিন্ন হামলা এবং যুদ্ধ করে, যার কারণে ইরাকের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়, আবার দেশ হিসেবে ইরাক একটু আনস্টেবল হয়ে যায়। 1974 থেকে 1975 পর্যন্ত জিনিসটা চলে। ফাইনালি 1975 সালে আবারও সাদ্দাম হোসেন কিছু অসাধারণ কাজ করেন। প্রথমত হচ্ছে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকাকে আস্থায় নেওয়ার জন্য তাদের সঙ্গে সামরিক চুক্তি করেন, রাশিয়ার উপর ডিপেন্ডেন্সি কমান, এতে করে পশ্চিমা বিশ্ব আবার তার কন্ট্রোলে আসে। এছাড়াও ইরানের যে তৎকালীন শাহ ছিলেন রেজা শাহ পাহলভি, তার সঙ্গে চুক্তি করে আলাপ আলোচনার মাধ্যমে বর্ডার নিয়ে যে সমস্যাগুলি ছিল বিভিন্ন জায়গায় ওইটাকে সমাধান করেন, যার ফলে ইরানও কুর্দিশদেরকে টাকা পয়সা বা অস্ত্রশস্ত্র দেওয়া বন্ধ করে দেয়। যার ফলে যেটা হয় যে ইরাকে আবার শান্তি ফিরে আসে এবং মোটামুটি 1975 থেকে 1979 আবারও ইরাক খুব ভালো গ্রো করে ইকোনমিক্যালি, পলিটিক্যালি, এবং মানুষজনের জীবন বেশ সুন্দর ছিল, ভালো ছিল। 1979-তে এসে প্রথমত নিজের যে ব্যাপক জনপ্রিয়তা, এটাকে কাজে লাগে প্রেসিডেন্ট যিনি ছিলেন আহমেদ হাসান আল বাকর, তার বয়স হয়ে গেছে, এই অজুহাতে তাকে প্রেসিডেন্ট পদ থেকে সরায় সাদ্দাম হোসেন নিজেই প্রেসিডেন্ট হন। এই প্রথমবারের মতন তিনি ইরাকের প্রেসিডেন্ট হইলেন এবং এটাকে মানুষ পজিটিভলি নেয় ইরাকের মানুষজন। বাট এদিকে 1979 সালে আবার আরেকটা ঘটনা ঘটে, সেটা হলো ইরানে ইসলামী বিপ্লবের মধ্য দিয়ে একটা ইসলামিক রিপাবলিক তৈরি হয়, যেখানে খোমেনিরা শাসন করা শুরু করে। রেজা শাহ পাহলভির সঙ্গে তো সাদ্দাম হোসেন একটা চুক্তি করে অনেক কিছু সমাধান করেছিলেন, বাট রেজা শাহ পাহলভির পরে যে খোমেনি সরকার আসে, তারা ইরাকের সঙ্গে আবারও যুদ্ধ শুরু করে এবং
বর্ডার নিয়ে আবারও ঝামেলা শুরু করে। আবারও সাদ্দাম হোসেন একটা ক্রাইসিসে পড়েন। বিশেষ করে ইরাকে সংখ্যাগরিষ্ঠ যে জনগণ তারা ছিল শিয়া, অনেকটা ইরানের মতোই। এদিকে সাদ্দাম হোসেন এবং তার ক্ষমতা বলয়ের আশেপাশে যারা ছিলেন তারা মূলত সুন্নি। এখন ইরাকে শিয়াদেরকে উস্কে দেয়া হয় সুন্নি সাদ্দামের বিরুদ্ধে। একদিকে বিভিন্ন জায়গায় ইরান যুদ্ধ করতেছে ইরাকের সঙ্গে, অন্যদিকে আভ্যন্তরীণ একটা শিয়া সুন্নি কোন্দল। সবকিছু মিলায় ইরাক আবার অস্থিতিশীল হয়ে ওঠে এবং ইরাক ইরানের এই যুদ্ধটা চলে প্রায় 9 বছর, অর্থাৎ 1980 থেকে 1988 সাল পর্যন্ত। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ইরাকের এবং এই যুদ্ধ পরিচালনা করতে গিয়ে সেই সময় ইরাক, সৌদি আরব, কুয়েত এবং আমেরিকার কাছ থেকে বিপুল পরিমাণে অর্থ সহায়তা নেয়। তখন তারা এটা দেয়ও, কারণ ইরানকে না ঠেকাইলে আসলে সেটা কুয়েত, সৌদি আরব বা আমেরিকার জন্য ভালো হবে না, এটা তারা বুঝতে পারতেছিল। এই সময় ধারণা করা হয় মোটামুটি ভাবে $80 বিলিয়ন বেশি ঋণ নেন সাদ্দাম হোসেন এই 3টা দেশের কাছ থেকে। সবচেয়ে বেশি ছিল সৌদি আরবের কাছে, আর কুয়েতে তার ঋণের পরিমাণ ছিল মোটামুটি $14 বিলিয়ন। এবং এই $14 বিলিয়ন নিয়ে একটা মোটামুটি ভালো সমস্যা তৈরি হয়, সেটাতেই আমরা আসতেছি। 1988-তে তো ইরাক ইরান যুদ্ধ শেষ হইলো, বাট ততদিনে ইরাক একটা ঋণগ্রস্ত ভঙ্গুর অর্থনৈতিক দেশে পরিণত হয়েছে, যার ফলে ইরাকের সাধারণ জনগণ এতদিন যেমন সাদ্দাম হোসেনকে পছন্দ করতে, এখন তেমন পছন্দ করতেছে না। দেশে আভ্যন্তরীণ কোন্দল অনেকভাবে বৃদ্ধি পাইছে। এর মধ্যে বিশেষ করে কুয়েত তাদের কাছ থেকে যে $14 বিলিয়ন ঋণ নিয়েছিল এটা ফেরত দেওয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। সৌদি আরবও চাপ দেয়, তাদের কাছ থেকে প্রায় $50 বিলিয়ন মতন ঋণ নিয়েছিল ইরাক। একটা টালমাটাল পরিস্থিতিতে পড়ে সাদ্দাম হোসেন একটা ভুল করে, উনি এই টাকা ফেরত দিতে পারবেন না। কুয়েতকে বারবার অনুরোধ করার পরে যখন কুয়েত এটা শোনে না, তখন তিনি 1990-তে হুট করে কুয়েত দখল করে বসেন এবং বেশ কিছুদিন কুয়েত কিন্তু ইরাকের অধীনেই ছিল। ফাইনালি 1991 সালে অপারেশন ডেজার্ট স্টর্মের মাধ্যমে আমেরিকান সেনাবাহিনী ইরাকের কবল থেকে কুয়েতকে উদ্ধার করে এবং কুয়েত ইরাকের একটা পার্মানেন্ট শত্রুতে পরিণত হয়। এই ঘটনা জের ধরে আমেরিকাও ইরাকের শত্রুতে পরিণত হয়। ভয় পেয়ে সৌদি আরব একরকম ইরাকের বিরুদ্ধে বিভিন্ন কার্যক্রম শুরু করে, অর্থাৎ নিজের প্রতিবেশী থেকে শুরু করে আমেরিকা সবাই আবার ইরাকের বিপক্ষে চলে যায়। এই ঘটনাটা 1991। তারপর আমেরিকা বলেন, সৌদি আরব বলেন, কুয়েত বলেন, মধ্যপ্রাচ্যের অন্য দেশ বলেন, কারোর সঙ্গে ইরাকের সম্পর্ক স্বাভাবিক হয় নাই। বরং এই যে বিভিন্ন ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক বিভিন্ন চাপ প্রয়োগ করা ইরাকের উপর, এইটার কারণে ইরাক ধীরে ধীরে আমেরিকার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সাদ্দাম হোসেন আরো কিছু ভুল করেন। যেমন 1993 সালে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ H.W. বুশ তিনি কুয়েত সফরে আসছিলেন, তার গাড়ি বহর একটা বোমা হামলা করার প্ল্যান করে ইরাকের গোয়েন্দা বাহিনী, যেটা আলটিমেটলি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট অর্থাৎ জর্জ বুশের বাবা জর্জ বুশের কোনো ক্ষতি করতে পারে নাই। বাট এই যে প্রমাণ সহ পাওয়া যে ইরাক এটা করার চেষ্টা করছে, এটার ফলে আমেরিকার ইরাকের প্রতি ক্ষোভ আরো বাড়ে এবং সম্পর্ক আসলে আরো অবনতি হয় এবং একটা অচল অবস্থার মধ্যে দিয়ে ইরাক যায়। চারদিক থেকে নিষেধাজ্ঞা এবং সবার সঙ্গে সম্পর্ক খারাপ, এইভাবে করে প্রায় বছর 10 কাটে, অর্থাৎ 1993 থেকে 2003 পর্যন্ত। 2003-এ এসে তো ফাইনালি 21শে মার্চ ইরাক সরাসরি দখল করে নেয় আমেরিকা এবং মাত্র 3 সপ্তাহের যুদ্ধে সাদ্দাম হোসেন আলটিমেটলি পরাজিত হন এবং একরকম আত্মগোপনে চলে যেতে বাধ্য হন। এই আত্মগোপনে থাকা অবস্থায় যেহেতু তার নেতৃত্বে বিভিন্ন জায়গায় আবার বিদ্রোহীরা হামলা করতেছিল, এক ধরনের গেরিলা স্টাইলে যুদ্ধ চলতেছিল, এই অবস্থায় আমেরিকা এক ধরনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় এই সাদ্দাম হোসেন, যে তাকে তো কোনোভাবে ধরা যাচ্ছে না। এবং ধরতে না পারার কারণ আছে, দীর্ঘদিন ধরে সাদ্দাম হোসেন ইরাক শাসন করেছেন, তার অনুগত অসংখ্য লোক আছে যাদের জীবনে তিনি খুব পজিটিভ প্রভাব রাখছিলেন। বিশেষ করে তার যে জন্মস্থান বা জন্ম এলাকা ইরাকের তিরকিত শহর এবং তার আশেপাশের অঞ্চলে তার বিশ্বস্ত অনেক মানুষ ছিল, তারাই সাদ্দাম হোসেনকে আশ্রয় দিতেছিল, তার ছেলেদেরকে আশ্রয় দিতেছিল। এখন আমেরিকা এই সাদ্দাম হোসেনকে খুঁজতে গিয়ে কিছু অদ্ভুত অদ্ভুত ভয়ঙ্কর কাজ করে। যেমন ধরেন, শুধুমাত্র প্রথম 3 মাসে তারা 121টা সামরিক অভিযান চালায় বিভিন্ন সাধারণ মানুষের বাড়িতে। বলা হয়ে থাকে যে তারা সাদ্দাম হোসেনকে আশ্রয় দিচ্ছে, সাদ্দাম হোসেন ওই সমস্ত বাড়িতে আত্মগোপন করে আছে। এই অভিযোগ তুলে রাত বিরাতে সাধারণ মানুষের বাড়িতে গিয়ে হামলা করতো এবং অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী, সংখ্যা আরো বেশি হইতে পারে, বাট অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী এই সমস্ত হামলায় অন্তত 3 জন নিরপরাধ সাধারণ ইরাকি নিহত হয়। আরো ইন্টারেস্টিং জিনিস হলো যে আমেরিকান সরকার এতটাই ডেসপারেট ছিল সাদ্দাম হোসেনকে ধরার জন্য যে সেই সময় তো যুদ্ধ শেষ, তো বেশিরভাগ সেনা কর্মকর্তারা আসলে অবসর বা সৈন্যরা আসলে অবসর। ওই সময় সৈনিকরা তাস খেলতো বা কার্ড খেলতো। এই কার্ডের ক্ষেত্রে আমরা জানি যে ইস্কাপনের টেক্কা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল, তারপর হরতনের, তারপরে চিত্তনের টেক্কা, তারপরে যে রুইতনের টেক্কা, এই জিনিসগুলো। তো সৈনিকরা যে কার্ড খেলতো এর মধ্যে ইস্কাপনের যে টেক্কা, এইটাকে সাদ্দাম হোসেনের ছবি প্রিন্ট করা হয়। হরতনের টেক্কার ভেতরে সাদ্দাম হোসেনের বড় ছেলে উদে হোসেনের ছবি প্রিন্ট করা হয়। তারপর চিত্তনের টেক্কায় সাদ্দাম হোসেনের ছোট ছেলে কুসে হোসেনের ছবি প্রিন্ট করা হয়। এইভাবে সাদ্দাম ঘনিষ্ঠ টোটাল 52 জনের ছবি দিয়ে 52টা তাস তৈরি করে, যেন আমেরিকার সেনাবাহিনীর এদের চেহারা ভুলে না যায়, এদের নাম ভুলে না যায়। তো এইভাবে চলতে থাকে বেশ কিছুদিন। দেখা যায় যে কোনোভাবেই তারা আসলে সাদ্দামকে বা তার 2 ছেলের কাউকে ধরতে পারতেছে না। ফাইনালি আমেরিকা যেটা করে সেটা হচ্ছে মানি গেম, টাকা দিয়ে জিনিসটা সলভ করার চেষ্টা করে। সেটা হলো তারা একটা পুরস্কার ঘোষণা করে, যদি কেউ সাদ্দামের 2 পুত্রকে ধরাই দিতে পারে তাহলে এক একজনের জন্য $15 মিলিয়ন করে $30 মিলিয়ন দেওয়া হবে, এবং সাদ্দাম হোসেনকে যদি কেউ ধরাই দিতে পারে তাহলে $25 মিলিয়ন বা $25 মিলিয়ন পুরস্কার দেওয়া হবে, বিশাল অঙ্কের টাকা। সেই সঙ্গে যারা ধরাই দিবে তাদের নিরাপত্তার জন্য তাদেরকে এবং তাদের এন্টায়ার ফ্যামিলিকে আমেরিকাতে নাগরিকত্ব দেওয়া হবে সম্পূর্ণ নিরাপত্তার সঙ্গে। এইবার ঘটনা ভিন্ন দিকে মন নেয়। আমেরিকা ধারণা ছিল এটা বলার সঙ্গে সঙ্গে সম্ভবত ইরাকের মানুষজন ধরাই দিবে। মানুষজন প্রচুর ইনফরমেশন নিয়ে আসে, অমুক তমুক জায়গায় সাদ্দাম আছে, সাদ্দামের 2 ছেলে আছে। আমেরিকার সেনাবাহিনী গিয়ে অভিযান চালে, দেখা যায় আসলে কিছু
নাই, সবাই টাকার লোভে উল্টাপাল্টা ইনফরমেশন দেওয়া শুরু করে। আমেরিকার সেনাবাহিনী এক পর্যায়ে গিয়ে বিরক্ত হয়ে যায় পুরো ব্যাপারটা, তারা একরকম আশা ছেড়ে দেয় যে টাকা দিয়েও মনে হয় এটা সমাধান হবে না। ফাইনালি 22শে জুলাই ভোরবেলা ইরাকের মসুল শহরে আমেরিকার যে সেনা ক্যাম্প ছিল সেখানে একটা লোক আসে। এই লোকটার নাম শেখ নওয়াফ আল জাইদা। এই শেখ নওয়াফ সাদ্দাম হোসেনের একজন ঘনিষ্ঠ লোক ছিলেন। তার বাড়িতেই আশ্রয় নিয়েছিল সাদ্দাম হোসেনের দুই ছেলে উদয় হোসেন এবং কুসে হোসেন। তিনি মসুলের আর্মি ক্যাম্পে এসে জানানোর পর প্রথমে সেনাবাহিনীর সদস্যরা সেভাবে বিশ্বাস করে নাই, কারণ এরকম অসংখ্য গুজব নিয়ে বিভিন্ন মানুষজন আসে। পরবর্তীতে তিনি কিছু প্রমাণ দেন যে তিনি আসলে সাদ্দামের ঘনিষ্ঠ ছিলেন বা কিভাবে তিনি চেনেন। ফাইনালি আমেরিকান সেনাবাহিনী সেটাকে আমলে নেয়, নিয়ে তার যে বাড়িতে মসুল শহরে সাদ্দামের দুই পুত্রকে আশ্রয় দিয়েছিল ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়। দুপুরের দিকে আমেরিকা সেনাবাহিনী সেখানে যায়, গিয়ে বাইরে থেকে ঘোষণা করে মাইক নিয়ে যে ভেতরে কেউ থাকলে বের হয়ে আসতে, যদি শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ করে তাহলে তাদের কোনো ক্ষতি করা হবে না। এভাবে ঘোষণা দেওয়ার পরে কেউ বের হয়ে আসে না, বরং কিছুক্ষণের মধ্যে ভেতর থেকে গোলাগুলি শুরু হয়। অর্থাৎ বাড়ির ভেতরে থেকে তাদেরকে আমেরিকা সেনাবাহিনীকে উদ্দেশ্য করে ব্যাপক হারে গোলাগুলি শুরু হয় এবং সেই সময় আমেরিকার বেশ কিছু সৈনিক আহত হন। বাট আত্মসমর্পণের কোনো চিহ্ন বাড়ির ভেতর থেকেও দেখাচ্ছিল না। এই সময় প্রায় 4 ঘন্টার মতন গোলাগুলি হয়। 4 ঘন্টা গোলাগুলির পর হঠাৎ করে ভেতর থেকে গুলি আসা বন্ধ হয়ে যায়। এখন এই যে গুলি আসা বন্ধ হয়ে গেল, এটা দুইটা কারণ হইতে পারে। হয়তো তাদের কাছে যে অস্ত্রের মজুদ ছিল এটা শেষ হয়ে গেছে বা গুলির মজুদ শেষ হয়ে গেছে, অথবা এটা একটা ট্র্যাপ, আমেরিকান সেনাবাহিনী হয়তো এখন ভেতরে ঢুকবে তারপর তাদেরকে কিছু একটা করা হবে, এরকম একটা ধারণা। যার কারণে আমেরিকান সেনাবাহিনী কোনো রিস্ক নেয় নাই। তারা যেটা করে বাড়ির ভেতরে শক্তিশালী বোমা নিক্ষেপ করে এবং বাড়িটাকে একরকম গুড়ায় দেয়। এই অবস্থায় ভেতরে কেউ থাকলে বেঁচে থাকার সম্ভাবনা নেই। তো ফাইনালি বাড়ি গুড়ায় দেওয়ার পর ভেতরে ঢুকে এবং উদয় হোসেন এবং কুসে হোসেন, সেই সঙ্গে কুসে হোসেনের এক ছেলে ছিল 14 বছর বয়সী, তাকেও মৃত অবস্থায় পাওয়া যায়। তো ফাইনালি আমেরিকা একটা সাকসেস আসে যে সাদ্দামের দুই পুত্রকে তারা শেষ করে দিয়েছে। এখন বাকি থাকে কেবল সাদ্দাম। এর মধ্যে অনেক গুজব ওঠে যে সাদ্দাম হোসেন সম্ভবত দেশ ছেড়ে কোথাও চলে গেছে। বাট এই দুই পুত্রের হত্যার ঘটনার পরেই সাদ্দাম হোসেন একটা ভিডিও টেপ রেকর্ড পাঠান বিভিন্ন টিভি চ্যানেলে, যেখানে তিনি বলেন যে তার দুই পুত্রের সঙ্গে যা করা হয়েছে এটা তিনি মনে রাখবেন, এটার প্রতিশোধ উনি যথাসময় নিবেন, এইভাবে করে বলেন। এর মধ্য দিয়ে আমেরিকান সেনাবাহিনী মোটামুটি নিশ্চিত সাদ্দাম হোসেন বেঁচে আছেন এবং তিনি ইরাকের ভেতরেই আছেন। তো এবার সাদ্দাম হোসেনকে ধরার জন্য আবারও শুরু হয় নতুন করে অভিযান, এবং মিডিয়ায় প্রকাশ্যে এই যে শেখ নওয়াব তার দুই ছেলেকে যে ধরায় দিল, এই পুরস্কারটা $30 মিলিয়ন এবং তার পুরো পরিবারকে যে আমেরিকায় সেটেল করা হয়েছে, এটা মিডিয়াতে ব্যাপকভাবে প্রচার করে যেন মানুষজন বিশ্বাস করে যে না, আমেরিকা সেনাবাহিনীকে সহযোগিতা করলে তার নিজেরই লাভ হবে। এই চিন্তা থেকে বিভিন্ন মানুষজন আবার তাদের সাথে যোগাযোগ করে, আমেরিকান সেনাবাহিনী বিভিন্ন তথ্য দেয়, অমুক জায়গায় সাদ্দাম হোসেন, তমুক জায়গায় সাদ্দাম হোসেন আছে। আমেরিকান সেনাবাহিনী সেখানে যায়, গিয়ে আবার অপারেশন ব্যর্থ হয়। অর্থাৎ টাকার লোভে অনেকে অনেক কিছু করতে, কিন্তু সাদ্দাম হোসেনকে কেউ ধরাই দিতেছে না। এইভাবে করে মোটামুটি নভেম্বর পর্যন্ত যায়। নভেম্বরে এসে সাদ্দাম হোসেনকে পাওয়ার আশায় আমেরিকান সেনাবাহিনী একদম ছেড়েই দেয় একরকম। এর মধ্যে এই তদন্তে নিয়োজিত করা হয় আমেরিকান সিআইএ এর একজন অফিসার, তার নাম এরিক ম্যাডক্স। বলা হয়ে থাকে সিআইএ এর ইতিহাসে সবচেয়ে দুর্ধর্ষ গোয়েন্দাদের একজন ছিলেন এই এরিক ম্যাডক্স। এরিক ম্যাডক্স নিযুক্ত হওয়ার পর এই টাকা পয়সার লোভ, এখানে ওখানে আক্রমণ করার বদলে তিনি অন্যভাবে জিনিসটা সলভ করার চেষ্টা করেন। সেটা হলো সাদ্দাম হোসেন কোন একটা জায়গায় লুকায় আছেন, তিনি বিভিন্ন গোয়েন্দা কার্যক্রম চালাচ্ছেন। এখন তিনি যেখানেই থাকেন না কেন, তিনি তো ফোন ইউজ করতেছেন না, কোনো ইলেকট্রনিক ডিভাইস ইউজ করতেছেন না, যার কারণে তাকে ট্র্যাক করা যাচ্ছে না। তো আলটিমেটলি তিনি মানুষের মাধ্যমে যোগাযোগ করেন, অর্থাৎ তার ক্লোজ কেউ এখনো বাইরে আছে যে সবকিছু আসলে মেনটেন করতেছে। এই মানুষটা কে হইতে পারে? সেই সময় তার নজর পড়ে হামায়া গ্রুপের দিকে। হামায়া গ্রুপ হচ্ছে সাদ্দাম হোসেনের সবচেয়ে এলিট পাহারাদার বাহিনী, যারা সাদ্দাম হোসেন যেখানে যেত সাদ্দাম হোসেনের সঙ্গে সঙ্গে থাকতো তার নিরাপত্তার জন্য। এই হামায়া গ্রুপের মানুষজন যারা ছিল, তারা ছিল সাদ্দাম হোসেন সবচেয়ে ক্লোজ এবং সবচেয়ে বিশ্বস্ত। এখনো যদি সাদ্দাম হোসেন কোথাও থেকে থাকেন তাহলে সেটা হামায়া গ্রুপের সাপোর্ট নিয়েই আছেন, এটা মোটামুটি নিশ্চিত। এখন হামায়া গ্রুপের প্রধান হচ্ছেন ইব্রাহিম ওমর আল মুসলিদ নামে এক ব্যক্তি। এই ইব্রাহিম ওমর আল মুসলিদকে যদি খুঁজে বের করা যায় তাহলে সাদ্দাম হোসেনকেও খুঁজে বের করা যাবে। এখন এই ইব্রাহিম মুসলিদকে কিভাবে খুঁজে বের করবে? সে তো আর প্রকাশ্যে নাই, বা তাকে আমেরিকান সেনাবাহিনী ধরতেও পারে নাই। অনেকের মতে তিনি বিদেশে পালায় আছে। বাট এরিক ম্যাডক্সি প্রথম বলেন যে উনি বিদেশে পালায় নাই, কারণ বিদেশে চলে গেলে সাদ্দাম হোসেনের যোগাযোগ রাখা যাইত না। যেভাবে হোক আল মুসলিদকে ধরতে হবে। আল মুসলিদকে ধরার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চলতে থাকে। এখন যেহেতু ওনাকে সরাসরি পাওয়া যাচ্ছে না, যার কারণে খুঁজে বের করা হয় ওনার এক ভাতিজাকে। ওই ভাতিজার মাধ্যমে খোঁজখবর নেওয়ার চেষ্টা করা হয় যে আল মুসলিদ আসলে কোথায় থাকতে পারে। ভাতিজা কোনো সঠিক পরামর্শ দিতে পারে নাই, তবে উনি একটা ইনফরমেশন দেন যে তার ড্রাইভার কোথায় আছে এটা উনি জানেন, অর্থাৎ আল মুসলিদের ড্রাইভার। পরে ভাতিজার সহযোগিতা নিয়ে আল মুসলিদের ড্রাইভারকে ধরা হয়। ড্রাইভারের কাছে আসলে তেমন কোনো ইনফরমেশন পাওয়া যায় না। তার ড্রাইভার বলে যে আমার সঙ্গে অনেক আগে থেকে ওনার যোগাযোগ বন্ধ, সাদ্দামের পতনের পর থেকে আমার এখন চাকরিও নেই, আমি তার অধীনে চাকরিও করি না, বাট তার ছেলে কোথায় আছে এটা আমি জানি, অর্থাৎ এই যে ইব্রাহিম ওমর আল মুসলিদের ছেলে। ফাইনালি ইব্রাহিম ওমর আল মুসলিদের ছেলেকে একটা পর্যায়ে
পর্যায়ে ধরা হয়, কারণ এই ছেলেটার বয়স মাত্র 9 বছর। 9 বছর একটা বাচ্চাকে তো আপনি রিমান্ডেও নিতে পারেন না, আপনি কিভাবে তার কাছে তথ্য বের করবেন? তো তাকে অনেকটা মাথায় হাত বুলায় স্নেহের মাধ্যমে তার কাছে কথাবার্তা বের করার চেষ্টা করা হয় এবং বলা হয় যে তার বাবা বা তার কোনো ক্ষতি হবে না। বাট সমস্যা হলো তার ছেলে আসলে সলিড কনক্রিট কোনো প্রমাণ দিতে পারে না। এরিক ম্যাডক্স তখন একটা অন্যরকম কাজ করেন। উনি জিজ্ঞেস করেন যে ধরো তোমার বাবা এখন নাই কোথাও বা তুমি জানো না, বাট তোমার ছোটবেলা থেকে এই পর্যন্ত এমন কি কোথাও হয়েছে যে কোনো দুর্গম কোনো জায়গায় তোমার বাবা তোমাকে নিয়ে গেছেন, যেখানে তোমার বাবা আপাতত লুকায় থাকতে পারেন, বা এরকম কোনো জায়গায় কি কখন তোমাকে নিয়ে গেছিলেন? তখন এই ছেলেটা বলে সাদ্দাম হোসেনের যে জন্মস্থান অর্থাৎ তিরকিত শহরের একটা জায়গায় একটা ফার্ম হাউসের মতন আছে, যেখানে মূলত তার বাবা মাছ ধরতে খুব পছন্দ করতেন। একটা গ্রাম এলাকা, ওখানে অনেকগুলি পুকুর ছিল, লেক ছিল, ওইটার ভিতরে গিয়ে তার বাবা মাছ ধরতেন। এখন ওখানে হয়তো থাকতে পারেন। এই জিনিসটাই ইমিডিয়েট ক্যাপচার করেন এরিক ম্যাডক্স, এবং এই তথ্যটা যদিও প্রথম দিকে সবাই বলছে এটা তেমন ইম্পর্টেন্ট কিছু না, এরিক ম্যাডক্স এটাকে ধরেই সেই ফার্ম হাউস বা যে লেক আছে মাছ ধরতো যেখানে, ওখানে যায়। ওখানে গিয়ে দেখে যে আল মুস্তাফা বলে এখানে আসলে কেউ নাই, ইরাকের সাদ্দাম হোসেন সংশ্লিষ্ট আসলে কেউ নাই, বাট ওই লেকের পাড়ে দুইজন জেলে যারা রেগুলার মাছ ধরে তাদেরকে পায় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। এখন তারা বলে যে আল মুফতিদ এখানে আগে একসময় আসতেন, এটা তারা জানেন, কিন্তু এখন আর উনি এখানে আসেন না। তবে একজন জেলে একটা ইন্টারেস্টিং কথা বলে, বলে যে তার পরিচিত একজন আঙ্কেল আছে যার সঙ্গে আল মুফতিদের নিয়মিত যোগাযোগ ছিল, এবং তার ধারণা আল মুফতিদ যদি কোথাও থাকে তার ওই আঙ্কেলের কাছে আছে। এখন তার আঙ্কেল থাকে ইরাকের বাগদাদে, অর্থাৎ যেখানে অলরেডি আমেরিকান সেনাবাহিনী খুব শক্তিশালী অবস্থায় আছে, এবং খুবই নিতান্তই সাধারণ একটা বাড়ি, দেখলে মনে হবে সাধারণ গৃহস্থের বাড়ি। এরকম একটা বাড়িতে ফাইনালি আমেরিকান সেনাবাহিনীতে নিয়ে যাওয়া হয়, এবং তার আগে ওখানে আসলেই ইব্রাহিম আল মুসলিতের সন্ধান পায়। দেখেন খুব সামান্য একটা ক্লু, হ্যাঁ বাহিনী, তারপর তার ড্রাইভার, তারপর তার ভাস্তে, তারপরে তার ছেলে, এইভাবে করে ফাইনালি আল মুসলিদ পর্যন্ত চলে আসলো। আল মুসলিদ বরাবরই অস্বীকার করতেছিল সে সাদ্দাম হোসেন কোথায় আছে এই ব্যাপারে কিছু জানে না। তাকে অনেকক্ষণ ভদ্রভাবে বোঝানোর চেষ্টা করে আমেরিকান সেনাবাহিনী, সে কিছুতে এটা বলে না। কিছুক্ষণ পর আমেরিকান সিআইএ বা আমেরিকান সেনাবাহিনী স্ট্র্যাটেজিটা চেঞ্জ করে, তাকে বলে যে দেখো তুমি সাদ্দাম হোসেনের ঘনিষ্ঠ, তোমার অধীনে আদেশে অনেক অপকর্ম হইছে, এবং তোমাকে আমরা শেষ পর্যন্ত মেরেই ফেলবো যদি সাদ্দাম হোসেনকে না পাই। সাদ্দাম হোসেনকে আমরা কোন না কোন ভাবে খুঁজে বের করবো, একদিন না একদিন, হয়তো 1 মাস 2 মাস 5 মাস দেরি হবে, বাট তুমি যদি আজকে আমাদের ইনফরমেশন দিয়ে সহযোগিতা করো, তাহলে তোমার প্রাণ বাঁচবে, তোমার পরিবারের কোনো ক্ষতি হবে না। এবং অলরেডি কিন্তু সাদ্দাম হোসেনের 2 পুত্রকে ধরাই দেওয়ার কারণে আমরা একজনকে $30 মিলিয়ন দিছি, তাকে আমেরিকায় সেটেল করেছি। সো তুমি যদি নিজের প্রাণ বাঁচাইতে চাও এবং নিজের পরিবারের ভালো চাও, তাহলে সাদ্দাম হোসেনকে আমাদের কাছে ধরাই দাও, তোমাকে আমরা $25 মিলিয়ন দিব, এবং সেই সঙ্গে তোমার ফুল ফ্যামিলিকে আমেরিকায় সেটেল করে দিব। এখন আল মুস্তিদ চিন্তা করলেন যে আসলে ওনার জীবন শেষ, সাদ্দাম হোসেনকে এমনিতেও ধরে ফেলবে। ফাইনালি তিনি সাদ্দাম হোসেনকে বিট্রে করার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে তিনি আমেরিকান সেনাবাহিনীকে নিয়ে চলে যান আদ দৌর নামে একটা শহর আছে সেখানে, এটা হচ্ছে সাদ্দামের যে জন্মস্থান তিরকিত শহর, সেটার কাছেই আদ দৌড়ে। আদ দৌর শহরের একটা ফার্ম হাউস টাইপের আছে, যেখানে মাছ চাষের পুকুর আছে, সবজি হয়, মাছ মুরগি হয়, এবং ওই ফার্ম হাউসের এরিয়াটা বেশ বড়, এবং এটাতে 3টা বিল্ডিং আছে। 2টা বেশ বড় বিল্ডিং যেখানে মানুষ থাকে, এখানে মূলত সাদ্দাম থাকতেন। আর একটা ছোট বিল্ডিং, এটা আসলে অনেকটা স্টোর হাউস টাইপের। এই 3টা বিল্ডিং এ আমেরিকান সেনাবাহিনী যায়, গিয়ে খুঁজে সাদ্দাম হোসেনকে, এবং দেখা গেল যে এই বিল্ডিং গুলার একটাতেও সাদ্দাম হোসেনকে পাওয়া যায় না। আমেরিকান সেনাবাহিনী মোটামুটি কনফিডেন্ট ছিল যে যেহেতু ইব্রাহিম আল মুসলিদ বলছে যে সাদ্দাম হোসেন এখানে আছে, সো সম্ভবত এখানে আছে। বাট আনফরচুনেটলি এই যে 9 মাসের একটা চেষ্টা, অর্থাৎ 9 এপ্রিল পতন হলো ইরাকের, আর 13 ডিসেম্বরে এসে তারা ফাইনালি একটা ক্লু পাইলো, বাট এই অপারেশনটা আসলে ব্যর্থ হইলো। আমেরিকান সেনাবাহিনী খুবই হতাশ ছিল, 3টা বাড়ির একটা বাড়িতেও তাকে পাওয়া যায়নি। তখন তারা আল মুসলিদকে আরো ভালোভাবে চেপে ধরে, বলে সত্যি কথা বলো কোথায় আছে। ও বারবার ইরা কসম যা আছে সব কেটে কেটে বলতেছে না আমি শিওর এখানেই আছে, সাদ্দাম হোসেন এখানেই থাকার কথা, বাট তাকে তো কোথাও পাওয়া যাচ্ছে না। অনেকটা ভগ্ন হৃদয় নিয়ে আশাহত হয়ে আমেরিকান সেনাবাহিনী ওই ফার্ম হাউসটা ছেড়ে প্রায় চলে আসতেছিল। এমন সময় হঠাৎ করে এই ইব্রাহিম আল মুসলিদ সে একটা পানির পাইপের মধ্যে পা দিয়ে এরকম এরকম করে ধাক্কা দিতে থাকে। আমেরিকান একজন সৈনিকের এটা নজরে পড়ে যে এই পাইপটা চলে গেছে একটা আন্ডারগ্রাউন্ড টানেলের দিকে, যেখানে ড্রেনের উপরে যেমন আমাদের স্ল্যাব বসানো থাকে, স্ল্যাবের ভিতরেই পানি পাইপটা গেছে। এখন তাদের একটা সন্দেহ হয়, বারবার চোখে ইশারা করে আল মুসলিদ এটা কি বুঝাইতে চাইতেছে, কেন বলতেছে। তখন অর্থাৎ আল মুসলিদ সরাসরি বলে নাই যে ওখানেই আছে, বাট সে পা দিয়ে পানির পাইপটা দেখায় দিয়ে ইঙ্গিত করে এখানে সাদ্দাম হোসেন আছে। এখন পরবর্তী যেটা হয়, আমেরিকান সৈনিকরা ওই পাইপ ধরে ধরে এটা যে নিচে একটা আন্ডারগ্রাউন্ড টানেলের দিকে যাচ্ছিল, এই টানেলের উপরের ঢাকনাটা সরায় ফেলে এবং ঘোষণা করে যে ভেতরে কেউ থাকলে বের হয়ে আসো, ভেতরে কেউ থাকলে বের হয়ে আসো, বাট কেউ বের হয় না। এই পর্যায়ে আমেরিকান সেনাবাহিনী একটা সিদ্ধান্ত নেয় যে ভেতরে তো এইভাবে যাওয়া যাবে না ডিরেক্ট, কারণ তার কাছে অস্ত্র থাকতে পারে, শুধু শুধু মারা যাওয়ার কোনো মানে হয় না। তো বাইর থেকে একটা হ্যান্ড গ্রেনেড বা ছোট বোমা ওইটার ভেতরে ফেলার একটা সিদ্ধান্ত হয়। বোমাটা ফেলতে যাবে, ঠিক এমন সময় 2 হাত উপরে তুলে সাদ্দাম হোসেন বের হয়ে আসে এবং বলে আই এম সাদ্দাম হোসেন, দ্য প্রেসিডেন্ট অফ ইরাক, আই ওয়ান্ট টু নেগোশিয়েট। ফাইনালি সাদ্দাম হোসেনকে ধরা হইলো। সাদ্দাম হোসেনকে ওখান থেকে গ্রেফতার করে পরবর্তীতে তৎকালীন যে আমেরিকা নিয়ন্ত্রিত ইরাকি সরকার তাদের কাছে হস্তান্তর করা হয়, এবং পৃথিবী জুড়ে এই সংবাদ প্রচার করা হয়। এবং এই যে আন্ডারগ্রাউন্ড টানেল, যেখানে একসময় প্রতাপশালী সাদ্দাম হোসেন ছিলেন, একটা 8-10 ফিট টানেলের ভেতরে এখন তিনি আছেন, এই দৃশ্যটা সাংবাদিকদেরকে দিয়ে প্রচার করা হয়। এটাকে অন্যায়ের বিরুদ্ধে একটা বিজয় হিসেবে আমেরিকা
আমেরিকা উল্লেখ করতে চায়, যদিও সাধারণ মানুষ আসলে বুঝতো যে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যত অভিযোগ করা হয়েছে, রাসায়নিক অস্ত্র, তারপর আল কায়দা সংশ্লিষ্ট, এগুলো প্রত্যেকটাই আসলে মিথ্যা। এবং এক পর্যায়ে গিয়ে অনেক বছর পর আমেরিকান সরকার অফিসিয়ালি স্বীকার করে যে ইরাকে আক্রমণ করাটা আসলে একটা ভুল সিদ্ধান্ত ছিল, সাদ্দাম হোসেন অ্যাকচুয়ালি নিরপরাধ ছিল। হ্যাঁ, ইন্টারনালি তার রাষ্ট্রে সে অনেক অপরাধ করছে, বাট যে অভিযোগে আমেরিকা তাকে আক্রমণ করছে এগুলো একটাও আসলে সত্যি না। বাট সেটা অনেক পরের কথা, অনেক দেরি হয়ে গেছে ততদিনে। তো এই 2003 সালের ফাইনালি 13ই ডিসেম্বর সাদ্দাম হোসেনকে ওই আন্ডারগ্রাউন্ড টানেল থেকে ধরা হয় এবং তাকে বিচারের মুখোমুখি করা হয়। এবং 2006 সালে ফাইনালি একটা কোরবানি ঈদের দিন ভোরবেলা তাকে ফাঁসি দেয়া হয়, এর মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তার বিরুদ্ধে অনেকগুলি অভিযোগ ছিল, যেমন যখন কুর্দিদের সঙ্গে যুদ্ধ চলতেছিল ইরাকের, সেই সময় কুর্দিদের উপর সে রাসায়নিক বোমা প্রয়োগ করে এবং অনেক মানুষকে মেরে ফেলে, এই ঘটনা সত্য। তারপর শিয়াদের সঙ্গে তার যখন যুদ্ধ চলতেছিল সেই সময় 174 জন শিয়া নেতাকে সে ফাঁসি দেয় বা মৃত্যুদণ্ড দেয়। এরপর কুয়েত আক্রমণ করে অনেক সাধারণ কুয়েতিদেরকে মেরে ফেলে, এটা একটা যুদ্ধ অপরাধের মামলা। তো অনেকগুলা মামলাতেই তার বিচার আচার চলতেছিল। এর মধ্যে ওই যে শিয়াদের সঙ্গে আন্দোলনের সময় বেশ কয়েকজন শিয়া নেতাকে, 100-র বেশি, সে যে মৃত্যুদণ্ড দেয়, এই অপরাধে 2006 সালে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর মধ্য দিয়ে সাদ্দাম হোসেন এবং বলতে পারেন তার পুরো বংশ নির্বংশ হয়ে যায়। আজ পর্যন্ত সাদ্দাম হোসেনকে কেউ খুব ভালো ধোয়া তুলসী পাতা বলে না, তার বিরুদ্ধে যে অভিযোগগুলি আছে সত্যতাও আছে, কিন্তু যে অন্যায়ভাবে আমেরিকা ইরাককে ধ্বংস করে সাদ্দাম হোসেনকে শেষ করে, এখনো আজ পর্যন্ত পৃথিবীতে একটা সমালোচিত বিষয়। এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা কোনো দেশে না ঘটে, এই ব্যাপারে আসলে আমাদের সবারই সচেতন থাকতে হবে। শাসক এবং জনগণ সবারই আসলে এই বিষয়ে সচেতনতাটা খুবই জরুরি। তো এই ছিল আজকের ভিডিও। যাদের এই বিষয়ে ইন্টারেস্ট ছিল, অনেক ধরে আগ্রহ ছিল, কৌতূহল ছিল, হোপফুলি আপনারা একটা ভালো ইনসাইট পেয়েছেন। ভালো থাকেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।